ইতালিতে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে বিষয়ে বিস্তারিত জানাতে রোম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসকে ইতালিতে আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করে এবং তার প্রাণ সংখ্যায় রয়েছে এই মুহূর্তে। এদিকে আজ ডক্টর ইউনূস ইতালি গিয়ে শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছে। শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে অনুমতি পেয়েছে বিভিন্ন দেশ সফর করতে। ইতালিতে এই মুহূর্তে ধ্বংসলীলা, বাংলাদেশেও আতঙ্ক বিরাজ করছে। ভারত শেখ হাসিনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও শেখ হাসিনার একটা চুল স্পর্শ করতে পারবে না। এই মুহূর্তে তিনি যে টিকিটটা হাতে পাইছেন, যেটা মোদী সরকার স্পেশালি ফর শেখ হাসিনা আয়োজন করেছেন, সেই টিকিট দিয়া শেখ হাসিনা এই প্রথম 2024-এর 5ই আগস্টের পর যখন ভারতে এসেছিলেন, এরপর বিদেশ সফরে যাচ্ছেন। এমন একটা সময়ে প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে বেরিয়ে পড়ছেন, যখন একদিকে তার উপদেষ্টা পরিষদের অনেক সদস্য নাকি সেফ এক্সিট নিয়ে বিদেশ চলে যাওয়ার জন্য অস্থির হয়ে, অন্যদিকে এমন একটা সময়ে ডক্টর ইউনূস যাচ্ছেন যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসতে যাচ্ছে এবং এদেরকেও ঘাড় ধরে এরা বিদায় করে দিবে। করবেন না এই জঙ্গি গোষ্ঠী যে 100 বছর বাংলাদেশে থাকবে, 20-25 বছর বাংলাদেশে থাকবে, ইম্পসিবল, অসম্ভব। ডক্টর ইউনূস ট্রাম্পকে একসময় ঘুল খাওয়াইছে, বুঝতে হবে। বিশ্ব রাজনীতিতে প্রভাব তৈরি করেন তিনি। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, নামি দামি জায়গায় গিয়ে কথা বলেন, যেখানে আমাদের সাধারণ পলিটিশিয়ানরা আজীবনও যাইতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনাবাহিনী কর্মকর্তাদের উপর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কেন জারি করা হয়েছে? সেনাবাহিনীর ওই সকল জেনারেলরা গুম, হত্যা এসব কাজে জড়িত ছিল। জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশের পুলিশ বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এখন তাদের লক্ষ্য সেনাবাহিনী। বোঝাই যাচ্ছে তারা সেনাবাহিনীকে অচল করে কয়েকটি লক্ষ্য অর্জন করতে চায়। একদিকে সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা হচ্ছে, অন্যদিকে ডক্টর ইউনূসের ইতালি সফরকে ঘিরে নতুন অনেক তথ্য আসে। ইতালি গিয়ে ডক্টর ইউনূস তুপের মুখে পড়েন শেখ হাসিনার। দর্শক শ্রোতা, ইতিমধ্যে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে শেখ হাসিনাকে বৈধতা দেওয়া হয়েছে বিভিন্ন দেশ সফর করার জন্য এবং তাকে পাসপোর্ট, ভিসা অনেক কিছু দিয়েছে ভারত। এখন শেখ হাসিনা কি করতেছে? বিভিন্ন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ডক্টর ইউনূস আজকে ইতালি যাওয়ার পর তার পরিকল্পনা মতো তার কর্মীদেরকে দিয়ে আবারও আক্রমণ করায়। আপনারা তো দেখেছিলেন গত কয়েকটা সফরে যে ডক্টর ইউনূস গিয়েছিলেন যুক্তরাষ্ট্র, চীন, সেইখানে কিন্তু তুপের মুখে পড়েছিলেন। এখন আবার একই অবস্থা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ইতালিতে যা যা হচ্ছে এবং দেশের বর্তমান পরিস্থিতি সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এমন একটা সময়ে প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে বেরিয়ে পড়ছেন, যখন একদিকে তার উপদেষ্টা পরিষদের অনেক সদস্য নাকি সেফ এক্সিট নিয়ে বিদেশ চলে যাওয়ার জন্য অস্থির হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন বলে তার নিয়োগকর্তা ছাত্ররা, মানে সার্জিস আলম, নাহিদ ইসলামরা বলছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও বলেছেন যে সেফ এক্সিটের জন্য এই উপদেষ্টারা প্রস্তুত হয়েছেন। অন্যদিকে এমন একটা সময়ে ডক্টর ইউনূস যাচ্ছেন যখন যে কোনো সময় ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসতে যাচ্ছে এবং সম্ভবত সেনাপ্রধান তার মাধ্যমে ক্ষমতাচ্যুত বা তার দায়িত্বচ্যুত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, মানে 1 বছরেরও বেশি সময় ধরে তাকে ঘনিষ্ঠভাবে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখার সুযোগে আমরা যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি, তার মধ্যে আমার কাছে প্রধানতম হয়ে উঠেছে এই যে তিনি দেশে বিদেশে কোনো সমালোচনা, হাস্য কৌতুক, হাস্যরস কিংবা কোনো রকম কোনো প্রশ্নের উদ্রেক হওয়াতে পিছপা না হয়ে যে কোনোভাবে, যে কোনো মূল্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো আমন্ত্রণ রক্ষায় অত্যন্ত উদ্গ্রীব, শরীর ম্যাজ করে ওঠে যদি অন্তত মাসে একটা বিদেশ সফর তিনি নিশ্চিত করতে না পারেন। মানে আমন্ত্রণগুলো এলেই তার ভেতরে এই ভীতি জন্মে যে যদি কোনো কারণে, ব্যস্ততার কারণে কিংবা অন্য কোনো মানে অজুহাতে বা কারণ দেখিয়ে তিনি এই আমন্ত্রণে উপস্থিত হতে না পারেন, আর পরের বার যদি আমন্ত্রণ দেওয়ার মালিকেরা তাকে বিস্মৃত হন বা তাকে ভুলে যান, তাকে ভুলে বসেন, তাহলে তার কি হবে? এই পৃথিবীতে তার অস্তিত্ব টিকে থাকবে কি করে যদি মাসে একবার করে তিনি বিদেশ না যান এবং বিদেশ গিয়ে যদি মাসে একবার করে তিনি নানা রকম ব্যক্তিবর্গের সাথে ছবি তুলে না আসেন? তাহলে তার এই জীবনের অর্থটা কি, সেটাই সম্ভবত তিনি খুঁজে পান না এবং সে কারণে যে কোনোভাবে, যে কোনো উপায়ে, যে কোনো দাওয়াতে
যে কোনো সমাবেশে তিনি যে উপস্থিত হতে একেবারে উদ্গ্রীব হয়ে থাকেন এবং 14 মাসে 14টি দেশ সফরের রেকর্ডটা বজায় রাখতে, মাসে একটা করে সফর তিনি করবেনই সরকারি খরচে, তার সঙ্গী সাথী দলবল নিয়ে গিয়ে এই বিষয়টা তিনি একরকমের বাংলাদেশের সরকার প্রধান হতে যে তিনি রাজি হয়েছেন, এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের তরুণদের কথায় অনুরোধে তিনি যে দায়িত্ব নিতে রাজি হয়েছেন আমাদের, সেই বড় দায়িত্ব ভার উসুল করে নেওয়ার একটা মানে মৌকা হিসেবে সম্ভবত তিনি এই বিদেশ সফরগুলোকে দেখছেন। দেখেন, এই যে সর্বশেষ তিনি যে সফরটা করলেন 110 জনের এক বিশাল বাহিনী নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেলেন, যেখানে পত্রিকাগুলো তখন বের করলো যে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অফিসিয়াল বই বেরিয়েছে সেটাতেই 62 জনের তালিকা আছে, আর আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সফর সঙ্গীর যে তালিকা আছে সেটা প্রায় 110 জন। তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ শিক্ষাই পেত না যে তাদের দেশের কাছে কতটা দরকারি আওয়ামী লীগ এবং কতটা দরকারি শেখ হাসিনা। এখন হারে হারে টের পাচ্ছে, তাও কিন্তু কেউ তাড়াহুড়ো করছে না। কেন তাড়াহুড়ো করছে না? কারণ আরও পাক শিক্ষা। বাংলাদেশের মানুষরা এই যে বিরাট বড় একটা গণ আন্দোলন করে দিয়েছি, নিজেরা নিজে পেছন নিয়ে গিয়ে বাঁশের উপরে বসে পড়েছি। বাস তো চাচাছোলা ছিল, আমার পিছনে কেউ ঢোকায়নি, আমি নিজে নিয়ে গিয়ে ওর উপরে বসে পড়েছি। তো সেটাও বোঝা দরকার যে তুমি তোমার নিজের যে ভুলটা করেছো সেই ভুলের রক্ষার জন্য আছে অন্য কেউ, কিন্তু তার আগে তোমার তার যে শাস্তি সেটা পেতে হবে, সেটা পাচ্ছে। নেই চাকরি, নেই কোনো সিনেমা জগতের কাজ, ঠিকঠাক মতো বস্ত্র উৎপাদন হচ্ছে না, চাষবাসের অবস্থা খারাপ, 1 কিলো চালের দাম 150 টাকা, এই পজিশনে দাঁড়িয়েছে। সেখানে একবেলা 2টো রুটি আর তরকারি দিয়ে খাওয়াটাই হচ্ছে বিলাসিতা। আমি বড় লোকদের কথা বলছি না। বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে বড় লোক কতজন হবে? 3-4 কোটি। তারা তো শেখ হাসিনার আমলেও খেত, মোহাম্মদ ইউনূসের আমলেও খাচ্ছে, আগামী দিনেও খাবে। তবে কতদিন খাবে? রাজার সম্পত্তি বসে খেলে সেটা গাধার সম্পত্তি হয়ে যায়, অতএব ও বেশি দিন টিকবে না। অতএব এই সিচুয়েশনে দাঁড়িয়ে শেখ হাসিনা যাচ্ছে বিদেশ সফরে 10 দিনের, এবং জনসংযোগ করবেন, বিদেশ সংযোগ করবেন এবং বাংলাদেশে ফিরবেন। ফেরার পর এই যে মিনিমাম ম্যাক্সিমাম যে উপদেষ্টারা রয়েছে তাদের তো অবস্থা খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় ভাই, ইন্টারন্যাশনাল, আমাদের রাজনীতিবিদরা দেশের খেলোয়াড়। ডক্টর ইউনূস ট্রাম্পকে একসময় ঘোল খাওয়াইছে, বুঝতে হবে। বিশ্ব রাজনীতিতে প্রভাব তৈরি করেন তিনি, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় নামি দামি জায়গায় গিয়ে কথা বলেন, যেখানে আমাদের সাধারণ পলিটিশিয়ানরা আজীবনও যাইতে পারবেন না। তো উনাকে ওই ফেসবুকে আমরা ভিডিও বানাইয়া, অথবা ধরেন মাঠে আমাদের কিছু জনসমর্থন আছে, মব তৈরি করার ক্ষমতা আছে, ভুংবাং ডরবয় দেখাইয়া হেলিকপ্টারে পাঠাই দিব, ঠাপাবো, এই ধরনের ভয় দেখাইয়া ডক্টর ইউনূসকে আপনি ঘায়েল করবেন ভাই, তাহলে তো আপনি নিজেই নোবেল পাইতেন, বুঝতে হবে। ডক্টর ইউনূস মাস্টারপিস। আমি ধন্যবাদ দিই এই কারণে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল, আমাদের অনেক বড় বড় বসেরা এটা করতেছিলেন, কিন্তু সেটা থামাই দিয়েছেন ডক্টর ইউনূস। সেনা অফিসারদের গ্রেপ্তারের ইস্যু নিয়ে বরাবরই অনেকে একটা ন্যারেটিভ তৈরি করার ট্রাই করছেন যে আগামীতে অনেক সেনা অফিসারদেরকে গ্রেপ্তার করা হবে, হইতে হইতে একসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করতে হবে। এই কারণেই তিনি নাকি যে ডিজিএফ এর যাদের বিরুদ্ধে বা যে সকল সেনা অফিসারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তারের পরোয়ানা দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করবে না, কারণ আরো অনেক সেনা অফিসারের কপাল পড়বে। তো এই পারসেপশন থেকে অনেকে হয়তো এটাতে ভয় পাচ্ছিল। তো সেই জায়গাটা আজকে ডক্টর ইউনূস একদম পরিষ্কার করে দিচ্ছেন, যেন সেনাবাহিনীর মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, তারা যেন সঠিকভাবে দেশের জন্য কাজ করে। আসুন কি তথ্য আসলো সামনে। গুম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার 2টি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এরপরই সোশ্যাল মিডিয়াতে আপনার এটা নিয়ে আপনার মানে সাংবাদিক ইলিয়াস পিনাকি দ্বারা ন্যারেটিভ তৈরি করতেছিলেন যে সামনে আরো অনেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এইভাবে মামলা হবে, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। তো এই রকম বিষয়গুলো নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিক সাহেব, তিনি তো যেটা বলেন ডক্টর ইউনূসের অনুমতি নিয়ে বলেন, তিনি বলছেন এই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। তো সঠিকটা কি? তার বক্তব্য, আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই মুহূর্তে আইসিটি মানে
আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালের যে প্রধান প্রসিকিউটর, যিনি প্রধান এখানে সবকিছুর দায়িত্ব পালন করছেন, ওই তারপর কার্যালয় জানিয়েছে যে এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোন সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না বা পরিকল্পনাও নাই। তার মানে পিনাকিদা যেটা বলতেছেন যে আরো অনেকে গ্রেপ্তার করা হবে। আর আমরা দেখছি যে আমার দেশ পত্রিকা, পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস ভাই, তারপর হচ্ছে যে কনক সরোয়ার ভাই, তারাই তো আসলে বেশিরভাগ তথ্য দেন। তো এরকম অনেক কিছু কিন্তু তারা বলেন। আবার তাদের সাথে আরো একটা কোরাম আছে, মিল্টন, জ্যাকব, অনেকেই, তাদের মধ্যে এমনি ব্যক্তিগত আলাদা সম্পর্কের ফাটল আছে, কিন্তু একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে এইভাবে কিন্তু তৈরি করা হয়। তো এই ন্যারেটিভটা নিয়ে অনেকে টেনশনে পড়ছেন, সেনাবাহিনী তো অনেকে হয়তো টেনশনে পড়ছেন। তো এখান থেকে জনগণকে বা বাহিনীকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার। সরকারের বক্তব্য, এসব সাধারণ জনগণ এবং বিশেষত সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা। এটা কিন্তু সত্যি। আচ্ছা, তারপরে বলছেন যে এই বিদ্বেষপূর্ণ গুজবের উদ্দেশ্য হলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা। এটার মধ্যে একটা অংশ আওয়ামী লীগও কিন্তু এই মুহূর্তে করতেছে যে তারাও বিভিন্ন ধরনের গুজব বা ধরেন বিভিন্ন পোস্টার্স দিয়া ওই সেনাবাহিনীর মধ্যে আরেকটা জিনিস ফিলিংস তৈরি করতে চাচ্ছে এই রানিং সরকারের বিরুদ্ধে। এটা কিন্তু পলিটিক্স, এইটাই পলিটিক্স, আর এটা করবে। আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর খারাপ দিক কোনটা জানেন? যখন ক্ষমতায় থাকে তখন বাকি সবাই, সারা পৃথিবী নাকি দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হয়। আবার তারা যখন বিরোধী দলে যায়, তারা পুরো ঠিক ওই কাজটাই করে যতদিন এটা নিয়ে তারা মানুষের কাছে অভিযোগ ছিল। যেমন ধরুন অন্তর্বর্তী সরকার, এটা নিয়ে আওয়ামী লীগ সরকার কম তেরামি করছে, এখন নিজেরাই চাচ্ছে অন্তর্বর্তী সরকার। তো মানুষকে হাহারিয়ে দিচ্ছে না। জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশের পুলিশ বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এখন তাদের লক্ষ্য সেনাবাহিনী। বোঝাই যাচ্ছে তারা সেনাবাহিনীকে অচল করে কয়েকটি লক্ষ্য অর্জন করতে চায়। যেমন বিদেশি শক্তির চাহিদা অনুযায়ী বাংলাদেশের সমুদ্র সীমায় আন্তর্জাতিক যুদ্ধকে টেনে আনতে চায়, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়, আর যে কোনো মূল্যে নির্বাচন ঠেকাতে চায়। এগুলোর পক্ষে সেনাবাহিনী এখনো অনড় অবস্থানে থাকায় 30 সেনা কর্মকর্তাকে এখন গ্রেপ্তার করে পুরো সেনাবাহিনীকে পুলিশের মতো অচল করে দেওয়াই কি জুলাই সন্ত্রাসীদের লক্ষ্য? চলুন দেখা যাক বিস্তারিত। বাংলাদেশের পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন ভয়াবহ অচল অবস্থার মধ্যে পড়েছে। জুলাইয়ের সহিংসতা ও পরবর্তী সন্ত্রাসী হামলায় শত শত পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন, কয়েক হাজার সদস্য আহত হয়েছে, চাকরি হারিয়েছেন অসংখ্য পুলিশের কর্মকর্তা। এর প্রভাবে পুরো বাহিনীর পুলিশ বাহিনীর মনোবল ভেঙে পড়েছে। আজ এমন পরিস্থিতি হয়েছে যে সাধারণ মানুষও পুলিশকে আক্রমণ করছে, আর অনেক পুলিশ সদস্য বলছে তারা আর এই বাহিনীতে থাকতে চান না, তারা নিজেদের জীবন বাঁচাতে অন্যত্র কাজ খুঁজছেন। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠছে, পুলিশের পর এবার কি লক্ষ্য সেনাবাহিনী? কারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক হিসাবে যাদের উপর নির্ভর করে মানুষ, দেশ, সেই বাহিনীকে এখন এক ধরনের অচল অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন পর্যবেক্ষকের মতে দেশের ভেতরে ও বাইরে থাকা কিছু গোষ্ঠী চায় সেনাবাহিনীর ভেতর বিভাজন সৃষ্টি করে এই প্রতিষ্ঠানকে ভেঙে ফেলতে। তারা জানে বাংলাদেশের সেনাবাহিনী বিদেশি শক্তির স্বার্থে কোনো আঞ্চলিক যুদ্ধে জড়াতে রাজি নয়। আপনাদের স্মরণ করিয়ে দেই, সেই করিডোর থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশকে একটি যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়াই এই ইউনূস সরকারের মূল লক্ষ্য, এবং সেখানে প্রধান এবং প্রথম বাধা হিসাবে বা অবস্টাকল হিসাবে আমরা সেনাবাহিনীকে দেখতে পাই। তাই ভেতর থেকেই তাদের দুর্বল করা হচ্ছে। আমি এ বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি। এটা লুকোনো কিছু নয় যে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছে। কখনো কখনো একটু বেশি তারা দেশপ্রেম দেখিয়েছে। তারা কখনোই বিদেশি শক্তির চাপ বা আঞ্চলিক ষড়যন্ত্রে পা দেয়নি বলে প্রমাণ রয়েছে, যেমনটি পাকিস্তানের সেনাবাহিনী করে থাকে। সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে সীমান্তে মানবিক করিডোর বা আঞ্চলিক সামরিক রুট খোলার প্রস্তাব সেনাবাহিনী গ্রহণ করেনি। তাদের যুক্তি ছিল স্পষ্ট, বাংলাদেশে কোনো সংঘাত বা প্রক্সি যুদ্ধের করিডোর হবে না। এই অবস্থান অনেককেই অস্বস্তিতে ফেলে দিয়েছে, বিশেষত তাদের যারা দেশের ভূ রাজনীতি। এদেরকেও ঘাড় ধরে এরা বিদায় করে দিবে, চিন্তা করবেন না। এই জঙ্গি গোষ্ঠী যে 100 বছর বাংলাদেশে থাকবে, 20-25 বছর বাংলাদেশে থাকবে, ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। আমাদের এই রাষ্ট্রে, সেই রাষ্ট্রে কি করবে, তাদের যখন স্বার্থটা আদায় করা হয়ে যাবে, আমরা তারা অন্যান্য কান্ট্রিতে এই কাজই করেছে, তখন এই জঙ্গিদেরকে জাস্ট ধরে ঘাটটা টুস করে মটকে দেবে। জি, আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা কি না আপনাকে ওই পর্যন্ত অপেক্ষা করবো নাকি? জি, এটা আপনার দেশের স্বার্থ বিকিয়ে দেবেন নাকি তার হাত থেকে তার আগে আপনি দেশটাকে রক্ষা করবেন? আমাদের দেশকে রক্ষা করবো, অবশ্যই আমার দেশকে আমরা রক্ষা করবো, কোনো সন্দেহ নেই। আমরা ওই সুযোগ দিব না, কারণ আমরা জানি যে একবার জঙ্গিরা যদি দেশটাকে গ্র্যাব করে নেয়, আমরা জানি তাদের পরে কিক আউট করবে, ঘাড় মটকাবে তাদের প্রভুরাই, কিন্তু ততদিনে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, আমরা সেই সুযোগ দিব না। এটারই একটা বক্তব্য, সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। তার মানে কি, ওনারা পরিকল্পনা করে এগুলো জারি করছেন, এবং গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু জারি হয়েছে, চার্জশিট দাখিল করা হয়েছে, তাই না?
জি দেখেন এটা মানে কতভাবে আমাদের যে প্রচলিত আইন তার সঙ্গে সাংঘর্ষিক, সেটা যাওয়ার আগে আমি আরেকটা বিষয় বলি। এই যে আপনি 20-এর মানে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইনের যে ধারাটা আপনি সংশোধন করলেন, 20-এর গজ আপনি অ্যাড করেছেন, সেখানে কিন্তু স্পষ্ট লেখা, যদি কারো বিরুদ্ধে এই অভিযোগ আইসিটি আদালতে কোনো অভিযোগ করা হয়। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।